নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন আমরা নিজেদেরকে স্বাস্থ্য কিভাবে সুস্বাস্থ্যে রাখবো তার কথা বলে থাকি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের সবাই আমরা সুস্থ থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই। সেই জায়গাটায় অনেকটাই গ্যাপ হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি আমাদের উপরে যেভাবে থাবা বসাচ্ছে তার আন্ডারে আমরা চলে আসি অনেক সময়, এবং এখানেই জীবন আমাদের সেই কোয়ালিটি লাইফ যেটাকে আমরা বলছি লিড করতে পারি না। বিশেষ করে আজকের সময় দাঁড়িয়ে ডায়াবেটিস কথাটা ঘরে ঘরে বহুল প্রচলিত। ডায়াবেটিস এই রোগটার কথা আজকে সেটা নিয়ে আবার আলোচনা করব আমরা। তার কারণ আমরা বিভিন্ন বিষয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারি। ডায়াবেটিস নিয়েই অনেকগুলো এপিসোড করলেও এক একজন ডক্টর এক একটা বিশেষভাবে তথ্য আমাদেরকে দিয়ে থাকেন, যার মাধ্যমে আমরা উপকৃত হই। প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু নতুন জিনিস আমাদের সামনে এসে জিনিসটা আমাদেরকে বলা যায় অনেক সচেতন করে, সজাগ করে, এবং আমরা কিওর থাকবো কি করে, নিজেদেরকে ভালো রাখবো কি করে, সবটার উত্তরও জানতে পারি। আজকে বিষয়ে থাকছে ডায়াবেটিস, এবং এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম SSKM হসপিটাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার ডক্টর, আমরা খুব একটা পরিচিত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং যখনই আমরা বলছি পরিচিত বিষয়, কিন্তু গুরুত্ব যে কতখানি এই নামটার সঙ্গে জুড়ে আছে সেটা অবশ্যই আমরা কম বেশি প্রত্যেকে জানি আজকের সময় দাঁড়িয়ে। প্রথমেই শুনবো, এই ডায়াবেটিসটা এত বাড়ছে, এত কেন হচ্ছে, কারণগুলো কি কি? মূলত কারণগুলো হচ্ছে, মেইন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন সকলেই বিজি শুধু ডিজিটসের এক্সারসাইজ, ল্যাপটপ, মোবাইল। আমরা হাঁটাচলা প্রায় করি না, আস্তে আস্তে ওজন বেড়ে যাচ্ছে। সেই জন্যই এই যে লাইফস্টাইলের চেঞ্জ হচ্ছে, যে আমাদের খাবারের ধরুন চেঞ্জ হয়ে গেছে। আমরা ফাস্ট ফুড খাচ্ছি, আমরা যখন তখন ইরেগুলার টাইম শিডিউল হয়ে গেছে, ধরুন লেট নাইটে খাচ্ছি। তার ফলে কি যে ওবেসিটি হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তার ফলে সুগার হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে, কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে। এই পুরোটাই কারণ। প্লাস ধরুন বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় আমাদের হয়তো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো যে আমরা যে পেস্টিসাইড ইউজ করছি বিভিন্ন ইয়েতে, সেখান থেকেও একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে। এই মাল্টিফ্যাক্টরিয়াল কারণ, একটা কারণ বলা যাবে না। প্লাস জেনেটিক সাসেপ্টিবিলিটি, কারণ ধরুন বাবা মা ডায়াবেটিস, তার নেক্সট জেনারেশনের ডায়াবেটিস সংখ্যা বেড়ে যাবে। জেস্টেশনাল ডায়াবেটিস আস্তে আস্তে বাড়ছে, সেই থেকে নেক্সট জেনারেশন অফস্প্রিংয়ে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো কারণ মিলে কিন্তু আস্তে আস্তে ডায়াবেটিস সংখ্যা বাড়ছে। এবং আমরা যখনই বলছি ডায়াবেটিস ডক্টর, সেক্ষেত্রে আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যেও আসছে ডায়াবেটিসটা। কিছু জেনেটিক ফ্যাক্টর যেটা আপনি বলছেন, আর এই অল্প বয়সের যারা রয়েছে, অল্প বয়সের ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে এতটা প্রবণতা কেন আজকের সময় দাঁড়িয়ে ডায়াবেটিসের? লাইফস্টাইল তো একটা রয়েছে, তারা আদৌ কি মেনটেন করতে পারে? না, অ্যাকচুয়ালি লাইফস্টাইলটার জন্য মেইন হচ্ছে ওবিজ হয়ে যাচ্ছে। আস্তে দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারা ওজন অনেক বেশি। হয়তো মা বাবা প্রথমে ভাবছেন তো আমার ছেলে মেয়ে ভালোই আছে তার, কিন্তু তারা ওনারা বুঝতে পারছেন না যে এই ওয়েট বেশি হয়ে গেলে, ওবিজ হয়ে গেলে ওয়েট কমানো কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য একদম প্রথম থেকেই খেয়াল রাখতে হবে বাচ্চা যে বাড়ছে, বাচ্চা ছেলে বা মেয়ে, তার ওয়েটটা কেমন আছে, তার ওয়েট যেন বেশি না বাড়ে। একবার ওয়েট বেড়ে গেলে কিন্তু কমানো খুব মুশকিল। সেই জন্য প্রত্যেক বাচ্চাকে খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এটা যেন মাস্ট রুটিনের মধ্যে থাকে একদম। অনেকটাই দেখা যাচ্ছে মানুষের মধ্যে এখন ছোট ছোট জায়গা হয়ে যাচ্ছে, বা বাচ্চাদের এত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, পড়াশোনার পাশাপাশি এত কিছুতে এনগেজমেন্ট ইনভলভ হয়ে রয়েছে, তারা খেলাধুলোর সাধারণত সুযোগ পান না। এটা আদৌ ডায়াবেটিসের সাথে কোথাও রিলেট করে? খুবই রিলেটেড, এটা খুবই রিলেটেড। এই যে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না, দৌড়ঝাঁপ করতে পারছে না, জায়গাও নেই। এখন যেটা করতে হবে, যাদের ধরুন জায়গা নেই, তখন জানলার ধারে দাঁড়িয়ে স্পট রানিং করতে হবে। যেখানে জায়গায় থাকলে তো ভালোই হতো, কিন্তু না থাকলে তো ওই জায়গার মধ্যেই ব্যবস্থা করতে হবে। কিন্তু ওয়েটটা যেন না বাড়ে সেটা খেয়াল রাখতে হবে। ওইখানেই এক্সারসাইজ করতে হবে, স্পট রানিং করতে হবে, জগিং করতে হবে, একটু বাড়ির সামনে হাঁটাচলা করতে হবে, এইভাবে করতে হবে আর কি। সব থেকে চিন্তার কারণ ডায়াবেটিসটা যেহেতু এখন ঘরে ঘরে ডক্টর, বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতেই পারেন না যে অনেকের মধ্যে ডায়াবেটিসটা আদতে রয়েছে। তার আগেও আমরা বলে থাকি একটা প্রি ডায়াবেটিক ফেজ। এটা কোন সময় মানুষকে সচেতন হতে হবে যে প্রি ডায়াবেটিক ফেজটা বহুদিন ফেলে রাখলো ডায়াবেটিস হতেই পারে? কি কি করবেন তারা? কি করে বুঝবেন যে ডায়াবেটিসের একটা? মাঝে মধ্যেই না, প্রত্যেক মানুষেরই উচিত স্ক্রিন করা। ধরুন স্ক্রিন করে দেখে নিতে হবে তার ফাস্টিং কত আছে। শুধু ফাস্টিংটা দেখলেই মোটামুটি বোঝা যাবে। যদি দেখা যায় যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 126-এর বেশি আছে, তাহলে ডায়াবেটিস। যদি ফাস্টিং 126-এর বেশি থাকে, পোস্টপ্রান্ডিয়াল যদি খাবার 2 ঘন্টা পরে যদি 200-র বেশি থাকে, বা HbA1c যদি 6.5-এর বেশি থাকে, তখন আমরা ডায়াবেটিস বলি।
সেই জন্য এটা যদি আমরা স্ক্রিন করতে থাকি মাঝে মধ্যেই, যাদের ধরুন ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, ধরুন মা বাবার ডায়াবেটিস আছে, তার বা বাচ্চার ধরুন খুব ওয়েট বাড়ছে, কারণ ধরুন দেখা যাচ্ছে তার মাঝে মধ্যেই যেখানে সেখানে ফোড়া হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বা মেয়েদের অনেক সময় কি হয় ভালভো ভ্যাজাইনাইটিস হয়, বা ছেলেদের ব্যালানো প্রস্থাইটিস হয়, রিকারেন্ট বয়েলস হচ্ছে, অ্যাবসেস হচ্ছে, ইনফেকশন হচ্ছে, তখনই কিন্তু ডায়াবেটিসটা চেক করতে হবে। যদি ইনফেকশনগুলো নাও হয়, ধরুন কেউ দেখা গেল খুব আস্তে আস্তে ওয়েট লস হয়ে যাচ্ছে, বা কারোর অনেক বেশি ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট লস হোক বা ওয়েট বাড়ুক যাই হোক না কেন, মাঝে মধ্যে চেক করে দেখতে হবে তার সুগারটা ঠিক আছে কিনা। এবার আসি একটুখানি কমপ্লিকেশনস এর দিকে, কারণ আমরা জানি যে ডায়াবেটিস মানে বিভিন্ন রোগ ব্যাধি বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। কি বেসিক্যালি কি কি কমপ্লিকেশনস হতে পারে ডায়াবেটিস থেকে? ডায়াবেটিস আসলে প্রথমেই আমরা যেটা স্ক্রিন করি তা আমরা দেখে নিই ইউরিনে অ্যালবুমিনটা যাচ্ছে কিনা, অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও, মানে নেফ্রোপ্যাথি শুরু হয়েছে, কিডনি ড্যামেজটা শুরু হয়েছে কিনা, তার পায়ের নার্ভগুলো আমরা চেক করে দেখি পায়ের সেন্সেশন ঠিক আছে কিনা, ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে কিনা। আমরা চোখটা অপথলমোলজিস্টের কাছে পাঠাই, আই স্পেশালিস্টের কাছে পাঠাই আপনার চোখটা চেক করবার জন্য, চোখ ঠিক আছে কিনা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। এরকম অনেক সময় কি হয়, আমাদের যেহেতু এই যে শিরাগুলো, পায়ের যে শিরাগুলো অনেক সময় কোলেস্টেরল জমে যায়, তার ফলে কি হচ্ছে তারা হাঁটতে গেলে হয়তো পায়ে ব্যথা করছে, এটাকে বলা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা হতে পারে। বা তারা একটু হাঁটলি হয়ে দেখা গেল তার বুকে ব্যথা করছে, তার হার্ট ডিজিজ হয়ে গেছে, ইসকেমিক হার্ট ডিজিজ। ডায়াবেটিস থাকলেই আমরা ধরে নিতে হবে তার একটা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সেই জন্য তাকে আমরা সেইভাবে ওষুধপত্র দিই, তাকে প্রিভেনশন করার জন্য অ্যাসপিরিন, স্ট্যাটিন এগুলো আমরা দিয়ে রাখি। তার হাঁটাচলা করলে বুকে ব্যথা করছে কিনা, তার মাঝে মধ্যেই কোনো ইনফেকশন হচ্ছে কিনা, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এইভাবে মাথা থেকে পা পর্যন্ত সবই ইনভলভ হতে পারে ডায়াবেটিসে। সেই একবার স্ক্রিন করে দেখে নিতে হবে তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। একটা আপনি যে ডক্টর বলছেন যে স্ক্রিনিং এর কথা, তো ন্যাচারালি একটা স্কুল গোয়িং চিলড্রেন কিংবা ধরুন একটা মিডল এজ যারা স্কুল কলেজে পড়ছে, তো ন্যাচারালি তারা কিন্তু ভাবেই না প্রথমে যে আমারও ডায়াবেটিস হতে পারে, খুব স্বাভাবিকভাবে। এবং তারা নিত্য নৈমিত্তিক জীবনযাপনে যেগুলো হয়তো ডায়াবেটিস হলে অ্যাভয়েড করা উচিত তারা বুঝতেই তো পারছেন না, সেই হ্যাবিটের মধ্যে দিয়ে রয়েছেন। তাদের জন্য কি বলবেন? একটু এজ হলে মানুষ একটু সাবধান হবেন, সচেতন হবেন, তারা ন্যাচারালি একটা স্ক্রিনিং এর জন্য আসেন। কিন্তু এই যে মিডল এজ গ্রুপ বা ধরুন স্কুল গোয়িং কলেজ গোয়িং যারা রয়েছে ছেলেমেয়েরা, এদের মধ্যে কিন্তু টোটালি ব্যাপারটা মিসিং। কোন বয়স থেকে স্ক্রিনিংটা ভীষণ প্রয়োজন এবং কি লক্ষণগুলো তারা দেখলে তার উপরে বেস করে ভাববেন যে না একটা স্ক্রিনিং। যদি দেখা যায় যে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, টায়ার্ড থিন হয়ে যায়, থিন, ঠিক আছে, উইক হয়ে যাচ্ছে পেশেন্ট, তখন সন্দেহ করতে হবে টায়ার্ডনেস হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, বা ওজন বেড়ে যাচ্ছে, যেখানে সেখানে ইনফেকশন হচ্ছে, হাঁটতে গেলে হয়তো অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, বারবার ইউরিন হচ্ছে, হয়তো দেখা গেল তার খিদে খুব বেশি পাচ্ছে, জল পিপাসা পাচ্ছে, থার্স্ট, এই যে বললাম টি মানে টায়ার্ডনেস, টি মানে থার্স্ট, হ্যাঁ, এইগুলো যদি দেখা যায় কোনো বাচ্চার মধ্যে তাহলে সঙ্গে সঙ্গে সন্দেহ করতে হবে তার ডায়াবেটিস হতে পারে। মানে যখনই তারা এই জিনিসগুলো দেখছেন তারা সচেতন হয়ে যাবে। হ্যাঁ, তা তখন যদি টেস্ট করতে যান, যদি ধরা পড়ে তাহলে আর্লি ট্রিটমেন্টটা পসিবল শুরু করতে হবে। বহু মানুষ তো এমন রয়েছেন ডক্টর যেটা আমরা টাইপ 1 ডায়াবেটিস বলছি। টাইপ 1 ডায়াবেটিস মানেই একটা ইনসুলিন বেস, প্রত্যেকটা মানে ছোট্টবেলা থেকে শুরু করে ইনসুলিনের উপরে বেস করে তারা চলছে। আদতে কি ইনসুলিন শুধুমাত্র একদম লাস্ট কথা বলে না, আরো অন্য অন্য ব্যবস্থাও রয়েছে? না, এখন অব্দি ধরুন প্র্যাকটিক্যালি আমাদের প্রত্যেকটা টাইপ 1 ডায়াবেটিসের ডায়াগনোসিস হচ্ছে তাদেরকে কিন্তু ইনসুলিনই দিতে হবে থ্রু আউট, তাদেরকে বোঝাতে হবে ব্যাপারটা, এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, হেলথ এডুকেশন, যে না এটা ইনসুলিন ছাড়া চলবে না। বেসিক্যালি আমাদের যে অগ্নাশয় আছে, এই যে বিটা সেল, এই বিটা সেল যখন ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, ধরুন কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো আননোন কজের জন্য দেখা গেল বিটা সেল প্রায় অনেকটা ডিস্ট্রয়েড, 80% বা তারও বেশি ডিস্ট্রয়েড হয়ে গেছে, তখনই টাইপ 1 ডায়াবেটিসটা ধরা পড়ে। টাইপ 1 ডায়াবেটিস অনেক সময় কি হয় হয়তো বুঝতে পারছেন না, হয়তো দেখা গেলো প্রথমেই হয়তো বাচ্চা হয়তো আসলো আনকনসিয়াস অবস্থায় আসলো, একে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা একটা ইমার্জেন্সি। সেই সময় ডায়াগনোসিস করার পরে তাকে তার ওষুধপত্র শুরু করতে হবে, ইঞ্জেকশন শুরু করতে হবে, এবং তাকে থ্রু আউট লাইফ তাকে কিন্তু ইনসুলিন নিয়ে যেতে হবে, তাকে বোঝাতে হবে কীভাবে বাচ্চাদেরই বুঝিয়ে সে নিজে নিজে ইনসুলিন নেবে, তার চেক করতে হয় মাঝে মধ্যেই তার সুগারটা ঠিক আছে কিনা, তার অন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, এটা থ্রু আউট লাইফ তাকে ফলো করতে হবে। আর যে ওষুধ ধরুন যেমনি একটা ওষুধের নামটা টেপ্লিজুম্যাব, এটা রেকমেন্ডেশন হয়েছে কিন্তু এটা অনেক কস্টলি, এটা আমাদের এখন আসেনি এখানটায়। আরও যে থেরাপিগুলো যেগুলো চলছে, অনগোয়িং রিসার্চ চলছে, ধরুন আইলেট সেল ট্রান্সপ্লান্টেশন, আমাদের যে অগ্নাশয় যে বিটা সেল আছে, আইলেট সেল আছে যেখান থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে, সেই আইলেট সেল ট্রান্সপ্লান্ট করার পরে দেখা গেছে অনেকে ডায়াবেটিস কিওর হয়ে গেছে। কিন্তু এগুলো এখন রিসার্চ স্টেজে চলছে, এটা অনেক কস্টলি ব্যাপার, তবে আশা করি হয়তো ফিউচারে হয়তো চলে আসবে ব্যাপারটা।
কিন্তু এখন অবধি আমাদের মনে রাখতে হবে, আমাদের এখনই ইনসুলিনই একমাত্র ইনজেকশন দিয়েই থ্রু আউট লাইফ ফলো করতে হবে। ছোটবেলা থেকে একটি মেয়ে মানে ভবিষ্যতের আগামী দিনের একটি মা, সবাই সেটা মনেই করে থাকেন, একটা আশা থাকে তাকে ঘিরে। সেক্ষেত্রে সে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে যদি জন্মগ্রহণ করে ডক্টর, ফিউচারে গিয়ে তিনি কি আদৌ মা হতে পারেন সেফলি? একদম সেফলি মা হতে পারবেন, কোনো অসুবিধা নেই। টাইপ 1 ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু থ্রু আউট লাইফ ভালো থাকবেন। আমার কাছে এরকম টাইপ 1 ডায়াবেটিস যাদের 40 বছরের উপর তাদের ডায়াবেটিস, তারা মোটামুটি ভালো আছে। কাজেই এই যে যার ধরুন ছেলে বা মেয়ে যারই টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়লো, তাকে ঠিকমতো বোঝাতে হবে, ইনসুলিন ঠিকমতো দিতে হবে, তাকে বোঝাতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া কি, মানে কখন সুগার ফল করলে কি সিমটম হচ্ছে। ধরুন ঘাম দিচ্ছে, বুক ধরপড় করছে, তাকে সঙ্গে সঙ্গে সবসময় তার কাছে গ্লুকোজ রাখতে হবে, চিনি রাখতে হবে, জল রাখতে হবে। যখন এরকম হবে সঙ্গে সঙ্গে সে খেয়ে নেবে, হ্যাঁ। এবং তাকে একটা গ্লুকোমিটার তার সঙ্গে রাখতে হবে, সে চেক করে যাতে বুঝতে পারে চট করে আমার কিছু অসুবিধা হচ্ছে কিনা। এইভাবে যদি আমরা ঠিকমতো তাকে এডুকেশন ট্রেনিং দেওয়া হয়, তাকে যদি ঠিকমতো মেনটেন করা হয়। এখন তো আমাদের থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে এখন বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আছে, এখন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে প্রোগ্রামটা নিয়েছে, তাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্রিতে ইনসুলিন দেওয়া হচ্ছে, ডায়াবেটিস চেক আপ হচ্ছে, এবং এটা একটা বিরাট অ্যাডভান্টেজ আমাদের। এবং থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে আমরা যে সরকারি হসপিটালে কাজ করছি, ফ্রিতে সমস্ত ওষুধ, সুগার থেকে আরম্ভ করে প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত ওষুধ, কিন্তু সমস্ত চিকিৎসাটা ফ্রি। এটা কিন্তু আমাদের একটা বিরাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনগণের একটা বিরাট সুবিধা। এবং ডিস্ট্রিক্টের প্রোগ্রাম টাইপ 1 ডায়াবেটিসের প্রোগ্রাম হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকেরই একটা বিরাট অ্যাডভান্টেজ। মানে সুযোগ সুবিধে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকগুলোই রয়েছে, শুধু মানুষকে একটু জানতে হবে এবং পৌঁছে যেতে হবে সময় সুযোগ মতো। আর এই কারণেই বোধহয় ডক্টর আমাদের এই অনুষ্ঠানগুলো খুব প্রয়োজন, যেটা মানুষ জানেন না তাদের এই অ্যাওয়ারনেসটা বাড়ানো। অনেকেই চিন্তা করছেন, চিন্তাগ্রস্ত। বেসিক্যালি শহরের মানুষ তবুও বা একটুখানি সচেতন, তারা জানেন বেশ কিছু ইনফরমেশন, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে, তারা প্রথমেই ভাবছেন যে কতটা খরচ হতে পারে, ভাবছেন কোথায় যাবেন। তাদের জন্য বোধহয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তারাও সুবিধা পেতে পারেন কোনো গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গলে ফ্রিতে ওষুধ দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়, কাজেই কোনো অসুবিধা নেই, সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। প্রেগনেন্ট লেডি বললে ডক্টর আরো একটা বিষয় উঠে আসে, যে দেখা যায় যে অনেক সময় গেস্টেশনাল ডায়াবেটিস, যেটা একটি মেয়ে প্রেগনেন্ট হলো, কোনো সময় তার ডায়াবেটিস ছিল না, ধরা পড়েনি, সেই সময় ডায়াবেটিস হয়ে গেল, সেটা কি আদৌ স্টে করে না আফটার ডেলিভারি তিনি আবার সুস্থ হয়ে নর্মাল লাইফে ফিরবেন? মোটামুটি 20 উইক্সের পরে দেখতে হয় তার প্লাজমা গ্লুকোজটা কতটা আছে। তখন যদি দেখা যায় যে তার ডায়াবেটিস ধরা পড়েছে, তখন তাকে যেটা করতে হবে, থ্রু আউট প্রেগনেন্সি তখন তাকে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন নেওয়ার পর যেই ডেলিভারি হয়ে গেলে দেখা গেল আবার নর্মালাইজ হয়ে গেছে। তবে তাদেরকে ফলো আপ করতে হবে, তাদেরকে ফলো আপ করে দেখা যায় যে করতে হবে, হয়তো তাদের মধ্যে হয়তো 1/3 পপুলেশনে ডায়াবেটিস হতে পারে, সেই জন্য তাদেরকে থ্রু আউট লাইফ তাদের ফলো আপ করে যেতে হবে, ডায়াবেটিস ডেভেলপ করছে কিনা ভবিষ্যতে। আজকে যখন আমাদের এই অনুষ্ঠানে ডক্টর আপনাকে পেয়েছি, আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু মানে মেডিসিন নিয়ে আমরা যখন কথা বলি, মেডিসিনের বিশেষজ্ঞ যারা রয়েছেন তার মধ্যে আপনি আরো একজন অন্যতম ডক্টর, সুতরাং খুব জানতে ইচ্ছে হয় যে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর খাওয়া দাওয়া চেঞ্জ করা মেডিসিনের মাধ্যমে, ইনসুলিনের মাধ্যমে সেরে ওঠে, কিন্তু বেসিক্যালি দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস, সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথা হয় না, কারণ মানুষ জানেনি যে টাইপ 1 ডায়াবেটিস মানে প্রথম থেকেই সেই মেডিসিনের উপরে বেস করে চলা, ইনসুলিনের উপরে বেস করে চলা। একটা মানুষ যদি প্রপার প্রথম থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, টাইপ 1 ডায়াবেটিস আদৌ কি সারতে পারে কখনো গিয়ে? টাইপ 1 ডায়াবেটিস সারবে তখনই যদি তাকে আইলেট সেল ট্রান্সপ্লান্ট করা হয়। মানে আইলেট সেল ট্রান্সপ্লান্ট করার পরে দেখা গেছে বেশ কিছু ডায়াবেটিক পেশেন্টের কিন্তু ডায়াবেটিস কিওর হয়ে গেছে। তা না হলে আমাদের টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু থ্রু আউট তাকে ইনসুলিন নিয়ে যেতে হবে। কারণ অনেকে কি করেন, ইনসুলিন হয়তো ভাবছেন কিনতে পারছেন না, ইনসুলিনটা বন্ধ করে দিলেন, সেটা লাইফ থ্রেটনিং হতে পারে। এখন যেহেতু 11টা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা শুরু হয়েছে এবং ফ্রিতে ইনসুলিন পাওয়া যাচ্ছে, এছাড়াও সরকারি মেডিকেল কলেজগুলো সব জায়গাতেই ইনসুলিন পাওয়া যাচ্ছে। কাজেই আমি সবাইকেই বলবো যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তারা হসপিটালে যোগাযোগ করুন এবং ইনসুলিনটা ঠিকমতো নিয়ে যান এবং রেগুলার বেসিসে ফলো আপ করুন, তাহলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। এখন অবধি কিন্তু সেরকম কোনো ওষুধ এখনো আমাদের লাইসেন্স হয়নি বা হয়নি যেটা নাকি টাইপ 1 ডায়াবেটিস আমরা ইউজ করতে পারি। আর একটা বিষয় আমরা অবশ্যই জানতে চাইবো ডক্টর, খুব শোনা যায় যে যখনই একটা স্ট্রেস টেনশন নিয়ে মানুষ রয়েছেন, তাদের বলা হয় তোমরা স্ট্রেসটা কমাও, এটা একটা ডায়াবেটিসের কারণ হতে পারে। তোমার ডায়াবেটিস হয়তো নেই, তুমি এত চাপ নিচ্ছ, এত প্রেশার নিচ্ছ, এত ভাবছো, মানে তুমি ওই দিকেই যাচ্ছ যে ডায়াবেটিস হবে মানে সারা জীবন তুমি ওষুধ খাও।
সারা জীবন তোমাকে একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে যেটা আরো মারাত্মক। আদৌ কি স্ট্রেসের সাথে এই যে ডায়াবেটিস, এটা কতটা সম্পর্ক রয়েছে? আদৌ সম্পর্ক আছে? রিসার্চে দেখা গেছে অ্যাংজাইটি স্ট্রেস কিন্তু ডায়াবেটিস প্রেসিপিটেট করে। সেই জন্য আমরা যতটা অ্যাংজাইটি স্ট্রেস কমানোর জন্য আমি সবসময় আপনাদেরকে বারবার করে একটা কথাই বলি, আপনারা যোগ প্রাণায়ামটা শুরু করে যান। যোগ প্রাণায়াম করলে কি হবে, আপনার অ্যাংজাইটি স্ট্রেসটা অনেকটাই কমে যাবে। তার ফলে এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল লেভেল, আরও যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেটা কিন্তু অনেকটাই আপনি রিকভার করতে পারবেন। কিন্তু এই ডায়াবেটিসের সঙ্গে স্ট্রেসের এবং রিলেশন আছে এবং রিসার্চে এটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে যেরকম লাইফস্টাইল মানুষের, ডক্টর যদি বলি, প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু প্রচুর প্রেশার, স্ট্রেস ম্যানেজ করাটাও একটা ব্যাপার। এক্ষেত্রে দেখা যায় বহু মানুষ মুড়ি মুরগির মতো মেডিসিন খাচ্ছেন। তাদের কি ঘুমোতে হবে রাত্রে, স্লিপলেসনেস, প্রচন্ড স্ট্রেসের কারণে। তারা কি করছেন, স্ট্রেস রিলিফের জন্য মেডিসিন খাচ্ছেন দোকান থেকে এবং ঘুমের জন্য মেডিসিন খাচ্ছেন। এটা আদৌ কি হেলদি? আদৌ কি তাকে বেনিফিট দিতে পারে? ঘুমানো মানে একটা স্ট্রেস ফ্রি মাইন্ড কিছুক্ষণের জন্য। ডক্টরের পরামর্শে আমরা সবসময় বলে থাকি, কিন্তু নিজেরাও তো কিনে খাচ্ছেন। কি বলবেন তাদের জন্য? প্রথম ইনিশিয়াল স্টেজে আপনি হয়তো কিছুদিন খেলেন, কিন্তু আমরা সবসময় কি বলি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ব্যাপারটা কি, আপনি একটা শিডিউল ফলো করুন। ধরুন রাত্রেবেলা আপনি হয়তো 11টা বা 12টার সময় আপনি ঘুমোতে গেলেন এবং একটা সময় 6টার সময় উঠে পড়লেন। যদি আপনার ঘুম না আসে তাহলেও আপনি চুপচাপ শুয়ে থাকলেন ডান কাত হয়ে, এবং ঘুমোতে যাওয়ার আগে মোবাইল, ল্যাপটপ, টিভি যতটা পারবেন এটা অ্যাভয়েড করবেন। এবং ঘুমের যে পরিবেশটা সে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে একটা সময় আসবে তখন আপনার ঘুমের ওষুধ লাগবে না। এবং ঘুমের আগে একটু যদি পারলেন একটু প্রাণায়াম করে নিলেন, এই সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণায়াম করলেন, এইগুলো করতে পারলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে এটা ইমিডিয়েটলি যদি কারো ঘুম না হয়, ডাক্তারবাবু পরামর্শ মতো কিছুদিন ওষুধপত্র খেলেন, কিন্তু আপনার লং টার্মে মনে রাখবেন এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিটা সব থেকে ভালো। আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, ডক্টর, সাধারণত আমরা বলে থাকি, মানে আপনারা বলে থাকেন যে সাধারণত আর্লি ডায়াগনোসিস মানে এখানে একটা সেরে যাওয়ার চান্স থাকে বহু মানুষের ক্ষেত্রে। পাশাপাশি অনেকগুলো আপনারা বিভিন্ন থেরাপি থেকে শুরু করে বিভিন্ন গাইডলাইন তো দিয়েই দিচ্ছেন। ট্রিটমেন্ট বেসিক্যালি কি আছে? দিন যেরকম এগিয়ে চলেছে, নতুন নতুন নানা রকম রিসার্চ হচ্ছে, এটুকু আমরা জানি। আদতে নতুন কি আছে বর্তমান ব্যবস্থা? বর্তমান ব্যবস্থায় আমাদের যে ওষুধগুলো আছে, মেটফরমিন, তারপর DPP-4 ইনহিবিটার্স, আরও যে সমস্ত ওষুধগুলো আমরা ইউজ করি, আমরা যেটা প্রথমেই ট্রাই করি, যদি কারো ধরুন খুব বেশি ডায়াবেটিস ধরুন নিয়ে আসলো, হয়তো হাই ডায়াবেটিস, কারো হয়তো দেখা গেল ফাস্টিং 300, পোস্টপ্রান্ডিয়াল 400 450 হয়ে গেছে, HbA1c অনেক বেশি 10-11 হয়ে গেছে, তখন আমরা তাদেরকে বলি আপনি প্রথমে কিছুদিন আপনি একটু ইনসুলিন নিন। এটাকে বলে ইন্টেনসিভ থেরাপি। তার সঙ্গে সঙ্গে ওরাল ট্যাবলেটও শুরু করা হয়। এই ইন্টেনসিভ থেরাপি করলে সুবিধাটা কি হয়, আমাদের মেটাবলিক মেমোরি, আমাদের এই যে ডায়াবেটিসটা ভালো তাড়াতাড়ি কন্ট্রোল হয়, এবং কন্ট্রোল হওয়ার পরে কি হয়, অনেক দিন পর্যন্ত আমাদের সেই ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে এবং অল্প ওষুধ নিলেই চলে। কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে কি হবে, কন্ট্রোল হতে দেরি হয় এবং সেটা অনেক দিন পর্যন্ত আমাদের সেটা HbA1cটা কমতে অনেক সময় লাগে। এই জন্যই ডাক্তারবাবু পরামর্শ মতো, আপনাকে ডাক্তারবাবু যদি বলেন যে না আপনি প্রথমে কিছুদিন ইনসুলিনটা নিন, আপনি এটা শুরু করুন, ভয় পাবেন না। এটা কিছুদিন পরে তো 4 উইকস বা 6 উইকস পরে আমরা সেটা ইনসুলিনটা বন্ধ করে দিই এবং ট্যাবলেটে কন্টিনিউ করি। আমাদের টার্গেট হচ্ছে ডায়াবেটিস যাদের আর্লি ডায়াগনোসিস হয়েছে তাদেরকে বাই লাইফস্টাইল, মানে এক্সারসাইজ এবং হেলদি ডায়েট ফলো করে তাদের ডায়াবেটিসটাকে রেমিশনে না। রেমিশনটা কি, মানে আপনার কোনো ওষুধ লাগছে না, আপনার ডায়াবেটিস ধরা পড়েছিল কিন্তু এখন কোনো ওষুধ লাগছে না, আপনি এক্সারসাইজ করে ডায়েট কন্ট্রোল করে আপনি এখন ভালো আছেন, আপনার ফাস্টিং, পোস্টপ্রান্ডিয়াল, HbA1c সবই ঠিক আছে। এটাই আমাদের টার্গেট ইনিশিয়াল স্টেজে। কিন্তু যদি দেখা যায় যে না কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা আস্তে আস্তে ওষুধপত্র দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি এবং সেটা কন্টিনিউ করতে হবে। প্রি ডায়াবেটিক ফেজটাকে না আমরা ডক্টর খুব ভয় পাই রীতিমতো, কারণ আমরা জানি না কে কে প্রি ডায়াবেটিক রয়েছে। এত জনসংখ্যা বর্তমানে আমাদের ইন্ডিয়াতে, বাইরের কথা তো ছেড়েই দিলাম, বিদেশের কথা। সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ রীতিমতো ভীত। কেউ কেউ সচেতনতার সাথে সে টেস্ট করিয়ে নিচ্ছে যে প্রি ডায়াবেটিক ফেজ আছে কিনা, বাকিরা তো তা করছেন না। তো প্রিভেনশনের জন্য কি কি ব্যবস্থা নিতে পারেন মানুষ? প্রিভেনশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়েট এবং এক্সারসাইজ, এই দুটো যে পিলার। ডায়েট মানে তাকে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, আমরা যেভাবে বলি 50 to 60% কার্বোহাইড্রেট, ফ্যাট 20%, প্রোটিন 20%, মিনারেলস, ভিটামিনস এগুলো, এবং রেগুলার এক্সারসাইজ 8 ঘন্টা করে হাঁটা। আমরা বলি 150 মিনিট আপনি হাঁটুন। যদি আপনি হাঁটতে না পারেন, ধরুন আপনার খুব ওয়েট বেশি বা আপনার হাঁটুতে ব্যথা আছে, আপনি হাঁটতে পারছেন না,
তাহলে আপনি বসে বসেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করুন এবং আপনি খাওয়া দাওয়া একদম কমিয়ে দিন, যাতে আপনার ওয়েট বেশিটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা প্রিভেন্ট করতে পারবো ডায়াবেটিসটা। একটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর, এবং ইন্টারেস্টিংও বটে। প্রত্যেকটা কথায় আলোচনায় কিন্তু উঠে আসছে যে একটি বাচ্চা হোক কিংবা একটু বৃদ্ধ বয়স, মিডল এজ, হেভি ওয়েট মানেই ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। এটার সাথে এটা কোথায় রিলেট করে যায়? অনেক রোগা হিলহিলি চেহারা দেখেছি একরকম, তাদের ওয়েট প্রচুর কম, তাদেরও তো ডায়াবেটিস হচ্ছে, তাদেরও লম্বা সময় ধরে একটা মেডিসিনের বক্স নিয়ে কোথাও ক্যারি করতে হচ্ছে, তাকে রীতিমতো নিয়ম মেনে মেডিসিন খেতে হয়। তাহলে এই হেভি ওয়েটের কথা আসছে বারে বারে, এটাই বা কেন? তার কারণ হচ্ছে, যখনই আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে, এই যে ফ্যাট, অ্যাডিপোসাইট বলা হয়, অ্যাডিপোসাইট মানে জমা হচ্ছে, সেটা বিভিন্ন জায়গায় জমা হয়, লিভারে জমা হয়, মাসলে জমা হয়, সাবকিউটেনিয়াস টিস্যুতে জমা হয়। এই অ্যাডিপোসাইট হাইপারট্রফি হচ্ছে, হাইপারট্রফি মানে বড় হচ্ছে, হয়ে একটোপিক ফ্যাটস, এবং তাতে ইনফ্লামেশন হচ্ছে। অনেকের ধরুন দুজনের একই ওয়েট আছে, একজনের কিন্তু তার ডায়াবেটিস হচ্ছে আর একজনের হচ্ছে না। তার পার্থক্যটা হচ্ছে, যার ডায়াবেটিস হচ্ছে তার ওই অ্যাডিপোসাইট হাইপারট্রফি হচ্ছে এবং ডিসরেগুলেশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন হওয়ার ফলে কি হচ্ছে, তার আস্তে 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 ডায়াবেটিস ডেভেলপ করছে। আরেকজনের হয়তো খুবই ওবিসিটি আছে, ওজন বেশি আছে, কিন্তু তার ওটা ইনফ্লামেশন হয়নি, তার একটুপিক ফ্যাট অতটা নেই, তার জায়গার মধ্যে যে ফ্যাটটা যেটা আছে সেটা কিন্তু কোনো ইনফ্লামেশন হয়নি তার মধ্যে। এই যে এটাকে বলা হয়, নিউয়ার টার্ম হচ্ছে অ্যাডিপোজোপ্যাথি। মানে আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে, এই অ্যাডিপোজ টিস্যু ইনফ্লামেশন থেকে কিন্তু আস্তে আস্তে পরপর শুরু হয়ে যাচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, তার কোলেস্টেরল হাই, অ্যাথেরোস্ক্লেরোসিস, সব প্রবলেমগুলো। এবং ডায়াবেটিস মানেই একটা সাংঘাতিক ভয়ের জায়গা। ডায়াবেটিস হলে মানুষ কি করবেন ভেবে পায় না। খুব ভালোবাসেন বেশ কিছু মানুষ মিষ্টি খেতে ডক্টর, তাকে বলা হলো তোমার ডায়াবেটিস, তুমি মিষ্টি খেতেই পারবে না একদম। কারণ বহু মানুষ তো এমন আছেন যে তারা খুব ভালো বন্ধু হয়ে এসে নানা রকম সাজেশন দেন, আবার কেউ কেউ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তো প্রত্যেকের ক্ষেত্রে, যারা ডায়াবেটিক পেশেন্ট অলরেডি রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কি একই পদ্ধতি যে এই জিনিসের রেস্ট্রিকশন মানে সেই রেস্ট্রিকশন প্রত্যেকের ক্ষেত্রে, বা মিষ্টি খাওয়া যাবে না মানে একেবারে খাওয়া যাবে না, এরকম কি আদৌ? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ক্যালোরি কন্ট্রোল। আমরা যেটা বলি, ধরুন আপনি একটা কোনো অকেশনে গেছেন, আপনার হয়তো মিষ্টি খেতে ইচ্ছা করছে, আপনি কার্বোহাইড্রেটটা কম খান, তার বদলে একটা মিষ্টি খান। মানে আপনার ক্যালোরিটা যেন বেশি না হয়। এই না যে আপনি অনেকগুলো মিষ্টি খেয়ে নেবেন বা অনেক ভাত খাবে, তা না। সেটা ক্যালোরি যদি কন্ট্রোল করা যায়, আমরা কোনো খাবারই বারণ করি না। এই যে এখন যখন আমের সিজন এখন চলে গেছে, যখন আমের সিজনের সময় আমরা বলতাম আপনি আম খেতে পারবেন, তার বদলে একটু ভাতটা কম খান, বা আপনি একটা সন্দেশ খেতে পারবেন কিন্তু তার বদলে একটু ভাতটা কম খান, যাতে আপনার ক্যালোরিটা ব্যালেন্স হয়। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেগুলোতে খুব তাড়াতাড়ি, ধরুন যে ফলগুলোতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, হাই গ্লাইসেমিক, যেমন সবেদা, এই সমস্ত কিছু কিছু ফল আমরা খেতে বারণ করি, এগুলো না খাওয়াই ভালো। আমাদের টাইম ইন রেঞ্জ একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি হচ্ছে, সুগারটা বাড়ছে কমছে, আমাদের টাইম ইন রেঞ্জের মধ্যে দেখতে হবে যে তার কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এর মাধ্যমে আমরা এখন বুঝতে পারি যে তার কেমন মনিটরিং হচ্ছে, তার টাইম ইন রেঞ্জের মধ্যে থাকছে কিনা, এই ব্যাপারটা। এই যে ফুডের কথায় যখন এলাম, ফুড মানে ডায়াবেটিসদের ক্ষেত্রে, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনি লাইফস্টাইলটাকে খুব সুন্দর এক্সপ্লেইন করলেন ডক্টর। ফুড হ্যাবিট মানে সকাল থেকে একটি মানুষ রাত পর্যন্ত যে এই যে লম্বা লাইফ লিড করছেন, সকালে একটা প্লেট, মানে নর্মালি আমরা সকালে ব্রেকফাস্ট, তারপরে আমরা পরপর যেরকম লাঞ্চ, ডিনার, এইভাবে স্টেপ ওয়াইজে আসছি। সেক্ষেত্রে অনেকে বলে যে ব্রেক করে খাওয়া উচিত, অ্যাট এ টাইম অনেকগুলো নয়, কিছু কিছু করে খাওয়া উচিত, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে। এবং ডায়াবেটিস পেশেন্ট মানে খুব মানে স্বাভাবিকভাবে, আমরা তো বাঙালি, বিশেষ করে বাঙালিদের মধ্যে ভাত রুটির অনেক, মানে প্লেট ভরে ভাত রুটি ম্যাক্সিমাম, তারপরে বাকিটা একটু একটু করে থাকে, এই প্রবণতাটা থাকে। তাদের জন্য কি সাজেস্ট করবেন? যে অনেকে বলছে যে আমার ডায়াবেটিস মানে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, আতঙ্কের ব্যাপার, চেক করতে পারছেন না। রুটি মানে তো আতঙ্কের ব্যাপার, আরে বাপরে, ভাত খাবো না, রুটি খাবো না, খাবো কি, এই প্রশ্নটাই আসে দিনের শেষে। ভাত বা রুটি আমরা খাবো, কার্বোহাইড্রেট তো দরকার আছে, আমাদের পরিমাণটা কম। আপনি ধরুন আপনার ওয়েট হয়তো অনেক বেশি, আপনার হয়তো 80 বা 90 কেজি ওয়েট, আমরা তাদেরকে বলি ঠিক আছে আপনি একটা রুটি সবজি সকালবেলা ব্রেকফাস্ট করুন, আপনি এক মুঠো ভাত খান, ডাল ভাত তরকারি মাছ এগুলো খান। আপনি হয়তো রুটি খেতে পারেন না, আপনার রুটি খেতে অসুবিধা হচ্ছে, দরকার নেই রুটি খাবার, আপনি রাত্রেবেলা আবার এক মুঠো ভাত খান, সবজিটা দিয়ে পেট ভরান, শসা স্যালাডস খেয়ে পেট ভরান। এইটা যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনার ওয়েট কমছে, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, আপনি ভালো আছেন। এবং টাইম মতো খান, বেশি রাতে খাবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ইরেগুলার টাইম, ধরুন রাত 12টা 1টা 2টোর সময় কেউ খাচ্ছেন, তার ফলে কিছু তার ডাইজেশন হচ্ছে না, ওবেসিটি হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে।
খেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে, শুতে যাওয়ার 3 ঘন্টায় খেতে পারলে ভালো। আর যদি আপনি ধরুন এমনই হয় যে আপনি সময় পাচ্ছেন না খেতে, তাহলে আপনি ধরুন অনেক রাত্রেবেলা যদি খেতে হয়, তাহলে সেক্ষেত্রে রাত্রেবেলা আপনি একটুখানি জাস্ট সামান্য একটু ওটস খেলেন বা একটু অল্প কিছু খেলেন, সামান্য কিছু খেলেন, যাতে আপনার ওয়েট যাতে না বাড়ে আপনার। সুতরাং যাদের ওপারে বন্ধুরা যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে, আপনাদের নানা রকম প্রশ্ন থাকে খুব স্বাভাবিকভাবে। ডায়াবেটিস হলে ভয়ের কারণ আদৌ রয়েছে কি না সমস্তটা ডক্টর কিন্তু বললেন। তবু আমি আরো একবার বলবো ডক্টর, যারা ডায়াবেটিক পেশেন্ট এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য সাজেশন অলরেডি আপনি বলে দিয়েছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট নিয়ে বলেছেন। তারপরেও বহু মানুষ ভীত, এবং ডায়াবেটিস নামটার সাথে তাদের মাথায় এমন ভাবে বসে গেছে যে তাদের যাতে ডায়াবেটিস না হয়, সামহাও ভাবতে গিয়ে আরো বেশি বাড়িয়ে ফেলছেন। কি সাজেশন দেবেন? কখনই কোনো রোগ নিয়ে বেশি চিন্তা করবেন না। যদি আপনার কোনো রোগ হয়ে থাকে, ঠিক আছে, আপনি সবসময় মনটাকে পজিটিভ রাখবেন। আপনি মনে করবেন, নিজে মনে করবেন আমি পুরো ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। এই যে স্ট্রং মাইন্ড, এটা ডেভেলপ করতে হবে। যে কটা ওষুধ ডাক্তারবাবু দেবেন সেটা খেয়ে নিন, ডাক্তারবাবু যদি বলে ইনসুলিন নিতে হবে নিলেন। আপনি রোগটা নিয়ে বেশি চিন্তা করবেন না, তাহলে দেখবেন আপনি অনেক ভালো আছেন। আমরা কিন্তু আপনার এই যে কথাটা বললেন ডক্টর, মানে খুব লিঙ্ক করেই বলতে ইচ্ছে করছে, বহুবার শুনেছি মানুষ, এর আগেও বোধহয় বলেছি, যে শুধু থিঙ্কিং প্রসেস দিয়ে রোগ ক্রিয়েটও করতে পারে, আবার রোগ থেকে রিকভারও করতে পারে। সুতরাং এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ, যে মানুষ কি ভাবছেন। ঠিক, পজিটিভ থিঙ্কিংই আপনাকে পজিটিভ লাইফ দেবে, পজিটিভ আপনার ডিরেকশনের দিকে নিয়ে যাবে। নেগেটিভ থিঙ্কিং আপনাকে নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে। কাজেই আমাদের জীবনটা সবসময় যাই হোক না কেন পজিটিভ থাকতে হবে। এমন হতে পারে আপনার হয়তো ক্রনিক কিডনি ডিজিজ, আপনার ডায়ালিসিস চলছে, তা সত্ত্বেও আপনি ভয় পাবেন না, আপনি মনে করবেন সব ঠিক আছে। একদম এইটা কিন্তু একদম আমাদের মনটা রাখতে হবে সাংঘাতিক স্ট্রং, তাহলে দেখবেন কোনো অসুখই কোনো প্রবলেম কিছু না। আপনার যদি ক্যান্সার হয় তাও আপনি মনটা খুব স্ট্রং রাখবেন। এরকম হয়েছে অনেকে, ক্যান্সার হয়েছে কিন্তু তারা ভালো হয়ে গেছেন, কিওর হয়ে গেছে মিরাকেলের মতো। কেননা তাদের যে বডি যে পজিটিভ থিঙ্কিং এবং তার যে টি সে হেল্পার সেল, এগুলো অনেকটা হেল্প করে। আমরা প্রত্যেকেই চাই আমরা সুস্থ থাকব, এবং এই সুস্থ থাকতে গিয়ে অবশ্যই আমাদের একটা ভাবনা নিজেদেরকে রাখা উচিত, সঠিক সময় ডক্টরের পরামর্শ নিতে সঠিক জায়গায় পৌঁছে যাব। নিজেরা নিজেদেরকে কখনো অ্যানালাইসিস করব না বা অন্য কারোর পরামর্শ শুনবো না। প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, এবং সেই হিসেবে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু আলাদা। সঠিক পথ দেখাবেন একজন ফিজিশিয়ান। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।